আহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম, বাট আপনারা অনেকেই বলছেন যে নেট কানেকশন প্রবলেম বা হচ্ছে আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না। সো ওয়েল, আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমিও ঠিক বুঝতে পারছি না আপনাদের আহ, পরীক্ষার তো টাইম অলরেডি চলে আসছে, আর অল্প কয়েকদিন বাকি। আপনারা প্লিজ হচ্ছে ভালো করে পড়াশোনা করেন এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন। নতুন কিছু পড়ার প্রয়োজন নেই, এতদিন যা যা পড়ছেন সেগুলো একটু ভালোভাবে রিভিশন দেন, হ্যাঁ। আর আপনারা সবাই এখন আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ প্লিজ কমেন্ট করে জানান। আর ওকে, সো অনেকেই বলছেন যে এখন শোনা যাচ্ছে। আমি এক্সট্রিমলি সরি আপনাদের সবার কাছে, বিকজ সাউন্ড প্রবলেম একটা অনেক বড় একটা ইস্যু। ওকে, ওয়েল, সো এখন যদি শুনে থাকেন থ্যাংক ইউ আর জানানোর জন্য। আর আপনাদের প্রস্তুতি কেমন চলছে পরীক্ষার সেটাও জানাবেন। আর কার কোথায় পরীক্ষা কেন্দ্র সেটাও জানাতে পারেন। ওকে, আর কি কি নির্দেশনা তো দিবই একটু পরে, একটু কানেক্টেড থাকেন সবাই, কমেন্ট করেন। আর আপনাদের যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলো হচ্ছে আহ, আপনাদেরকে হচ্ছে আমি অ্যান্সার করার ট্রাই করব। ওয়েল, সো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাতে পারেন। ওকে, জি। ওকে, সো সবার প্রথমেই বলে নিচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত যে আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা 2020-21-এর যে পরীক্ষাটা সেটা গত বছরের পরিবর্তে এবছর ফাইনালি অক্টোবরের 1 তারিখ বিকাল 3টায় হচ্ছে। আর পাশাপাশি হয়তো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সকালের দিকে আছে। সো যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন না, আফসোস করার দরকার নাই, নার্সিংটা নিয়েই ভালোভাবে চেষ্টা করেন। আর যারা হচ্ছে নার্সিংকেই প্রাধান্য দিচ্ছেন সেটা তো আপনারা জানেন আপনাদের কি করতে হবে। সো এটা নিয়ে আমি আলাদা করে আর কিছু বলতে যাচ্ছি না। আর আজকে থেকেই আপনারা এডমিট কার্ড তুলতে পারছেন। আজকে হচ্ছে 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর শেষ অলরেডি, আজকে 24 সেপ্টেম্বর, কিছুক্ষণ পরেই শুরু হবে, 1 মিনিট পর। সো আজকে 24 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর থেকে নার্সিং ভর্তি পরীক্ষার এডমিট কার্ড তোলা শুরু হয়ে গেছে। আর আপনারা সেটা তুলতে পারবেন পরীক্ষার দিন পর্যন্ত, কিন্তু পরীক্ষার সম্ভবত 1 ঘন্টা আগে সেটা অফ করা হবে। সে পর্যন্ত আপনারা এডমিট কার্ড তুলতে পারবেন। সো এখন অবধি যারা এডমিট কার্ড তোলেন নাই, টেনশন করার কিছু নাই। আপনারা যে কোনো দিন এডমিট কার্ড তুললেই হবে, ঠিক আছে। আজকে তুলতে হবে এরকম কিছু নাই, যারা আজকে তুলে ফেলছেন ফাইন। আর যারা আজকে এডমিট কার্ড তুলতে পারেন নাই, প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা প্রতিদিন 100 বার চাইলে 100 বারই এডমিট কার্ড তুলতে পারবেন, এটা কোনো ম্যাটার না। ওয়েল, আজকেই এডমিট কার্ড তুলতে হবে এরকম কোনো ফ্যাক্ট নাই। এডমিট কার্ড প্রতিদিনই তোলা যাবে, আপনি যতবার খুশি ততবার তুলতে পারবেন এবং পরীক্ষার 1 ঘন্টা আগ পর্যন্ত এডমিট কার্ড তুলতে পারবেন। ওয়েল, আর আপনারা জানেন আপনারা হয়তো দেখেছেন আমার পোস্ট, আমি এবছর সম্ভবত বগুড়া কেন্দ্রে থাকতে পারি। কিন্তু হল ভিজিটে না, আমরা সেন্টারে থাকবো, বাট হলে যাওয়া সম্ভব নয়। আর আমি অফিসিয়াল কোনো লোক নই, সেজন্য আমি হলে অ্যালাউডও না। আমি পরীক্ষা সেন্টার ভিজিটে যাব আমাদের কলেজ থেকে, মানে আমি যেখানে পড়াশোনা করেছি সেখান থেকে আমাদের কি হচ্ছে আমাদের আইবিটি বিএসসি নার্সিং ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে 17টা কেন্দ্রে পাঠাবে। আমাদের ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে নার্সিং ডিপার্টমেন্টে তারা হচ্ছে 17টা সেন্টারে থাকবে, কিন্তু সেন্টারে থাকবে, নট হলে থাকবে। ওকে, আর হ্যাঁ, আপনাদের এটা নিয়েই কথা বলবো, আপনাদের পরীক্ষাতে কি কি নির্দেশনা মেনে চলতে হবে। সো যেটা বলতে চাচ্ছি আর কি, এডমিট কার্ড তোলার আজকেই দরকার নাই। আপনি যে কোনো দিনই এডমিট কার্ড তুলতে পারবেন, সেটা হতে পারে কালকে বা এর পর দিন বা পরীক্ষার দিন সকালেও হতে পারে। সো পরীক্ষার 3টায় আপনারা সম্ভবত 2টা বা 1টা পর্যন্ত এডমিট কার্ড তুলতে পারবেন। সর্বশেষ টাইমটা বলা নাই, বাট এরকম ধারণা করা যাচ্ছে। সো সাউন্ড আসছে কেন? আমি তো অনেক জোরেই কথা বলছি। ওয়েল, আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? প্লিজ কমেন্ট করে জানান যে আমাকে শুনতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন না। আর হচ্ছে আপনাদের কিছু সাধারণ নির্দেশনা আছে, সেগুলো একটা একটা করে ডিসকাস করব। যাদের সমস্যা আছে ভিডিওটা পুরো পর্যন্ত একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, সো আপনাদের প্রথমে যে প্রশ্নটা আমি সবথেকে বেশি পাই সেটা হচ্ছে পরীক্ষায় রাফ করা যাবে কিনা।
এই বছরের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনি শুধু সঠিক উত্তর ওএমআর এ ভরার ছাড়া প্রশ্নপত্র এবং ওএমআর শিটে কোনো দাগ দিতে পারবেন না। যদি দাগ দেওয়া হয় সেটা বাতিল হয়ে যেতে পারে। সো এতদিন আমরা বলেছি যে রাফ করার জন্য প্রশ্নপত্রে, কিন্তু এটা করা যাবে না। ওকে, আজকের নির্দেশনা থেকে এটা ক্লিয়ার হয়ে গেল যে আপনারা প্রশ্নপত্রে কোনো দাগ দিতে পারবেন না, রাফ করতে পারবেন না। ঠিক আছে। সো এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে 10 মার্কের গণিত কিভাবে অ্যান্সার করব। সো 10 মার্কের যে গণিত প্রশ্ন সেটা কিভাবে অ্যান্সার করবেন সেটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমি বলবো যে আপনারা সাথে করে কলম, পেন্সিল, রাবার নিয়ে যাবেন। যদি মানে অ্যালাউড থাকে, হ্যাঁ, জিজ্ঞেস করে নেবেন হল পরিদর্শক টিচার যিনি থাকবেন যে পেন্সিল দিয়ে প্রশ্নপত্রের অপোজিট পেজে, অর্থাৎ যে অংশটা সাদা সেখানে খুব ছোট করে পেন্সিল দিয়ে রাফ করে আবার সেটা মোছা যাবে কিনা। ঠিক আছে। সো এটা জিজ্ঞেস করে নিতে হবে। আমি এটা নিয়ে কোনো ফাইনাল কিছু বলতে চাচ্ছি না। পরীক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে প্রশ্নপত্র ওএমআর এ কোনো প্রকার দাগ দেওয়া চলবে না। যদি দাগ দেন তাহলে উত্তরপত্র বাতিল হতে পারে। সো এখন ম্যাথের যে সমস্যাটা, ম্যাথ অনেকেই রাফ ছাড়া করতে পারেন না। সো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা হল পরিদর্শকের সাথে অবশ্যই, অর্থাৎ টিচার ইনভিজিলেটর যিনি থাকবেন, অর্থাৎ যারা গার্ডে থাকবেন, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে পেন্সিল দিয়ে হচ্ছে আপনার রাফটা করতে পারবেন কিনা। যদি ওরা মানা করে দেয় তাহলে ভুলেও প্রশ্নপত্রে কোনো দাগ দেওয়ার দরকার নেই। আর ওএমআর এ তো এক্সট্রা কোনো দাগ দিতেই পারবেন না, যেটা সঠিক উত্তর সেটাই ওএমআর এ ভরাট করবেন। আই থিঙ্ক এটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর হচ্ছে আপনাদের হচ্ছে পরীক্ষায় রোল নাম্বার, আপনাদের যে ওএমআর পেপার দেওয়া হবে, আপনারা ওএমআর পেপারের সাথে নিশ্চয়ই পরিচিত। আপনারা এসএসসি, এইচএসসি, জেএসসি পরীক্ষা দিয়ে আসছেন। সো ওএমআর নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই, আপনারা এগুলা জানেন কিভাবে লিখতে হয়। সো পরীক্ষাপত্রের আপনার প্রশ্নপত্রে যে রুল নাম্বার দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে প্রতিটা ঘর ওখানে যেভাবে দেওয়া আছে সেভাবে একটু কেয়ারফুললি হচ্ছে এটা ফিল আপ করবেন। ঠিক আছে। ওএমআর এর যে আপনার রুল নাম্বার ফিল আপ করতে হবে এবং হচ্ছে আপনার সিরিয়াল নাম্বারটা ফিল আপ করতে হবে। এটা একদম মাথা ব্রেন ঠিক রেখে একদম আস্তে আস্তে সঠিক নির্ভুলভাবে লেখার ট্রাই করবেন এবং বৃত্তসমূহ কালো নর্মাল পেন দিয়ে, আপনার কাছে যেই কলম কমফোর্ট লাগে, ঠিক আছে, অর্থাৎ আপনি যেই কলম দিয়ে সবসময় লেখালেখি করেন সেই কলম, নর্মাল কলম নিয়ে যাবেন। নর্মাল কলম মানে হচ্ছে আমরা যেরকম ম্যাটাডোর হাই স্কুল বা ম্যাটাডোর ক্রিপার জেল অথবা যে কলম ইউজ করেন, কিন্তু যেসব কলম হচ্ছে আপনার জেলির টাইপের, অর্থাৎ এক পেজে লেখলে আরেক পেজে উঠে যায়, এইসব কলম নেওয়া যাবেন না। সো আপনারা কি করবেন, আপনাদের কাছে পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই 3-4টা করে কলম সাথে রাখবেন, একটা পেন্সিল, একটা রাবার, এই জিনিসগুলো নিয়ে যাবেন। আর অ্যাডমিট কার্ড তো মাস্ট। আর এখানে বলা হয়েছে যে আপনাদের এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ডের সাথে আপনার ইন্টারমিডিয়েটের কোথায় গেল এটা, আচ্ছা আরেকটা জিনিস বলেন, পরীক্ষায় কোনো আপনার ইলেকট্রনিক ডিভাইস মানে কলম, ঘড়ি, সরি ইলেকট্রনিক কোনো কলম, ইলেকট্রনিক কোনো ঘড়ি, ইলেকট্রনিক হচ্ছে ক্যালকুলেটর, এসব জিনিস বা মোবাইল ফোন এবং ব্লুটুথ ডিভাইস, হ্যাঁ, এগুলো অথবা স্মার্ট ওয়াচ, এগুলো নিয়ে হলে যাওয়া যাবে না। সো এগুলো আমরা সবাই জানি, এগুলো হচ্ছে পরীক্ষার নিয়ম। হ্যাঁ, যে কোনো ভর্তি পরীক্ষায় আপনারা কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এসব নিয়ে কিন্তু যেতে পারবেন না। ঠিক আছে। সো এইগুলা নিয়ে যেতে পারবেন না, এজন্য আপনার সাথে যে গার্ডিয়ান যাবে যদি এগুলো নিয়ে যান তার হাতে এগুলো ধরাই দিবেন, তাকে রেখে দিতে বলবেন। পরীক্ষার হলে আপনি শুধু আপনার অ্যাডমিট কার্ড, কলম, 3-4টা কলম, একটা পেন্সিল আর একটা রাবার, এগুলো নিয়ে হলে প্রবেশ করবেন। আর পরীক্ষায় যে আপনারা ইন্টারমিডিয়েটের যে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড এবং ইন্টারমিডিয়েটের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের কথা বলা হচ্ছে, সেগুলো বাধ্যতামূলক না, পারলে নিয়ে যাবেন, না নিলেও কোনো সমস্যা নাই।
আর ইন্টারমিডিয়েটের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন এটার স্ক্যান কপি বা ফটোকপি নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। এটা বাধ্যতামূলক না, কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড নেওয়াটা বাধ্যতামূলক, ঠিক আছে? সো আপনারা অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড যেটা, সেটা অবশ্যই নিয়ে যাবেন। আর এইচএসসি এর রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিট কার্ডের যদি থাকে নিয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে ফটোকপি করে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের বয়স 22 বছরের বেশি, তারা অ্যাডমিট কার্ড তুলতে পারছেন না, অর্থাৎ তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সো এটা আসলে আমার কিছু করার নাই এখানে, বা আপনাদেরও কিছু করার নাই। এটা হচ্ছে পরীক্ষার নির্দেশনা, যেহেতু কোভিড সবার থেকে 1 বছর কেড়ে নিয়েছে। আর যাদের বয়স 22-এর বেশি তাদেরকে অ্যাডমিট কার্ড তুলতে দিচ্ছে না, বা তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা আসলে আমিও নিজেও শকড যে অ্যাপ্লাই করা গেল বাট পরীক্ষা দেওয়া যাবে না। জিনিসটা আসলে অনেক প্যাথেটিক নিজের জায়গা থেকে যদি চিন্তা করা হয়। সো যেটা বললাম যে আপনারা পরীক্ষায় কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি তো হিজাব করি বা আমি নিকাব করি, আমি এখন কিভাবে যাব? এখন পরীক্ষায় স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে, অর্থাৎ মুখে মাস্ক থাকতে হবে সবার, ঠিক আছে? মুখে অবশ্যই মাস্ক নিয়ে যাবেন। ওকে, একটু পরেই বলছি, সেট কোড বিষয়ে একটু পরে কথা বলছি। সো মুখে মাস্ক পরে যাবেন, অথবা সাথে করে মাস্ক নিয়ে হলে ঢুকবেন। অবশ্যই সেটা সার্জিক্যাল মাস্ক পরে যাবেন, ওই যে কাপড়ের যে মাস্ক সেগুলো নেওয়ার দরকার নাই। 5 টাকা বা 10 টাকা দিয়ে যে সার্জিক্যাল মাস্কগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে যাবেন। আর মেয়েদের ক্ষেত্রে বলবো, যারা হচ্ছে হিজাব করেন বা ফুল পর্দা করেন, তাদের ক্ষেত্রে আপনার পর্দা যদি এখানে আপনি কি করবেন এটা আপনি ভালো জানেন, কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষায় স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে হবে। এবং যারা ফিমেল স্টুডেন্ট, যারা হচ্ছে কি বলে এটাকে, হিজাব পরেন বা হচ্ছে ফুল পর্দা করেন, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে, সব মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে যে কান খোলা রাখতে হবে। অর্থাৎ কান খোলা রাখতে হবে কেন, সেটার উত্তরে যদি বলতে যাই, কান খোলার অনেক কারণ আছে। যেমন আপনি কানে করে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে ঢুকতে পারেন, আপনি হচ্ছে হিজাবের ভিতর দিয়ে কানের মধ্যে হচ্ছে হেডফোন, মানে ব্লুটুথ হেডফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখতে পারেন, যেটা পরীক্ষার নিয়মের পরিপন্থী। সো এজন্য কান ওপেন রাখতে বলা হয়েছে। সো কান কিভাবে ওপেন রাখবেন এটা আপনারা ভালো জানেন, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। অবশ্যই কান খোলা রেখেই আপনি হলে যাওয়ার চেষ্টা করবেন। আর পরীক্ষার্থীর মধ্যে যদি ইনভিজিলেটর বা পরীক্ষক যারা থাকবেন, তারা যদি কোনো লাইক কনফিউশন হয় পরীক্ষার্থীকে নিয়ে, তাহলে তারা চেক করার জন্য মুখ অর্থাৎ ফেস খোলার নির্দেশ দিতে পারেন। অর্থাৎ যদি কোনো প্রক্সি পরীক্ষা কেউ দিতে চায়, এখন তো কোভিডের সিজন, ধরেন একজনের পরীক্ষা ভাবছে এরকম, অনেক আগে এগুলো হইতো, বাট এখন আমাদের যে আইন ব্যবস্থা অনেক শক্ত এসব বিষয়ে। আগে প্রক্সি পরীক্ষা দেওয়া যাইতো বা দিত অনেকেই, একজনের পরীক্ষা দেখতে মোটামুটি একই রকম ওই রকম কেউকে দিয়ে ওই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করা হতো। সো দেখা যায় এই জিনিসটা আসলে এখন বন্ধ হয়ে গেছে, টোটালি প্রক্সি পরীক্ষা দেওয়া সম্ভব না। সো এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখবেন না। আরেকটা জিনিস হচ্ছে, পরীক্ষায় স্যাট কোড নিয়ে কথা বলি। আপনাদেরকে যখন প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নপত্রে 7 সংখ্যার একটা স্যাট কোড দেওয়া থাকবে। সেই স্যাট কোড প্রশ্নপত্রের সাথে ওএমআরটা যদি না মিলে, তাহলে সেটা আপনি ইনভিজিলেটরকে তাৎক্ষণিক জানাই দিবেন যে স্যার আমার ওএমআর এর হচ্ছে স্যাট কোড এবং প্রশ্নপত্রের স্যাট কোডটা এক নয়, আমাকে এটা ঠিক করে দেন। দ্রুত এটা করবেন। যদি সবারই মিল থাকবে, ওএমআর এর সাথে প্রশ্নপত্রের স্যাট কোড মিল থাকবে। যদি মিল না থাকে, সেক্ষেত্রে একদম ইনস্ট্যান্টলি আপনার যে পরীক্ষার পরিদর্শক তাদেরকে জানাবেন, ঠিক আছে? আর আপনাদের হচ্ছে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার, বিশেষ করে রোল নাম্বার সিরিয়াল নাম্বারটা একদম ভালোভাবে হচ্ছে আপনারা ফিল আপ করবেন কোনোভাবেই। আর ওএমআর এর বৃত্ত কিভাবে ভরাট করতে হয় এগুলো তো আপনারা জানেন, আপনারা এসএসসি ইন্টার পরীক্ষা দিয়ে আসছেন। সো এই যে গোল বৃত্তটা দেওয়া থাকে, সেটা অবশ্যই একদম গোল করে সুন্দরভাবে ফিল আপ করতে হবে যত্ন সহকারে। ওকে, সো এটাই। আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষার স্বাক্ষর। পরীক্ষায় যারা হচ্ছে আপনারা
আপনারা অ্যাপ্লাই করার সময় যেইভাবে স্বাক্ষরটা সিগনেচারটা দিয়েছেন সেটা হচ্ছে আপনারা ভর্তি পরীক্ষার যে ওএমআর শিট থাকবে সেটাতেও ঠিক একইভাবেই স্বাক্ষর করতে হবে, অর্থাৎ আপনার প্রবেশপত্রের স্বাক্ষরের সাথে ওএমআর এর স্বাক্ষরের মিল থাকতে হবে। যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনার পরীক্ষাপত্র বা উত্তরপত্র কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, যেন আপনার পরীক্ষার যে অ্যাডমিট কার্ডের আপনার সিগনেচার এবং ওএমআর যে সিগনেচার করবেন সেটা যেন একই হয়, যেন আলাদা না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষায় এখন এই লাস্টের এক সপ্তাহ দেখবা তোমাদেরকে অনেকেই যারা গ্রুপে আসো বা আমাদের পেজ ফলো করো, আমি জানি প্রতি বছর নেই, এবারও হয়তো কিছু অসাধু চক্র অথবা দালাল প্রকৃতির লোক তারা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন প্ররোচনা করবে যে বা আপনাদেরকে বলবে যে পরীক্ষায় প্রশ্নপত্র আউট করে দিবে বা হচ্ছে আপনাকে কমন প্রশ্ন দিয়ে দিবে। এগুলো আসলে পৃথিবী উল্টায় গেল, সম্ভব না এখন আর। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, এগুলাতে এখন আর এগুলা করা কোনোভাবেই সম্ভব না। সো আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে এবং গোয়েন্দা সংস্থাও কিন্তু তৎপর আছে এসব বিষয় ইয়ে করার জন্য। সো আপনারা তাদের সাথে সরাসরি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাদের এই যে পরীক্ষার হেল্পলাইনের একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে, আপনি সেটাতে অভিযোগ করতে পারেন যে অমুক আইডি থেকে আমাকে এরকম প্রলোভন দেখানো হচ্ছে। সো আপনারা তাদের আইডির স্ক্রিনশট বা আইডির লিঙ্ক সহ তাদেরকে মেইল করতে পারেন, তারা অ্যাকশন নিয়ে নেবে। সো এটা কোনোভাবেই সম্ভব না যে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আপনাকে কেউ আউট করে দিবে, আপনি পরীক্ষায় চান্স পেয়ে যাবেন, বা আপনি পরীক্ষা দিচ্ছেন হোয়াট এভার পরীক্ষা দিচ্ছেন বাট আপনাকে চান্স পাইয়ে দিবে, এরকম যদি কেউ নিশ্চয়তা দেয় প্রথমেই ব্লক করবেন। প্রথমে আইডি লিঙ্কটা রাখবেন, তারপর একটা স্ক্রিনশট নেবেন, তারপরে ব্লক করে দিবেন। তারপর যে অভিযোগ বক্স আছে বিএনএমসি বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের, সেইটাতে হচ্ছে আপনারা অবশ্যই তাদেরকে কমপ্লেন করে দিবেন, অথবা আমাদেরকে জানাতে পারেন যে ভাইয়া অমুক আইডি থেকে আমাকে বলা হচ্ছে চান্স পাইয়ে দিবে, আমি এখন কি করব। সো আইডি লিঙ্ক সহ আমাকে ইনবক্স করবেন, আমি ফার্দার স্টেপ আপনাদেরকে বলে দিব। ওকে, সো এটাই। আর পরীক্ষার জন্য এতদিন লাস্টের এক সপ্তাহ বা 2-3 দিন আগে যেটা হয়, আমরা অনেকে খুব প্যানিক হয়ে যাই, যে কি খুব নার্ভাস লাগে, ছোট একটা বিষয়ে হচ্ছে অনেক কনফিউশন তৈরি হয়। যেমন আজকে আমাকে অনেকেই কল দিয়েছে বা অনেকেই মেসেজ দিয়েছে, যদিও মেসেজের কাউকে রিপ্লাই দিতে পারিনি, বিকজ আপনারা জানেন আমি এখন জব করি, প্লাস আমার সময়ের খুব কম এখন সময়, বাট হয়তো ভর্তি পরীক্ষার সময়টা আসলেই বেশি প্রেসারে পড়ে যায়। হোয়াট এভার, সেটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আমার কাছে প্রচুর কল আসে এবং কমন যে প্রশ্নগুলো আসে, ভাইয়া পরীক্ষা অ্যাডমিট কার্ড যে প্রিন্ট করব সেটা কি সাদা কালো না রঙিন, কিভাবে বুঝবো? রঙিন মানে রঙিন প্রবেশপত্র মানে যেই কালারটা যেখানে থাকা দরকার সেই কালারটা সেখানে থাকলেই সেটা রঙিন অ্যাডমিট কার্ড। ওকে, দ্যাট মিনস সাদা কালো মিনস তো সাদা কালো, অর্থাৎ আপনি সাদা কালো রঙিনের মধ্যে যদি পার্থক্য না বোঝেন তাহলে আর কি বলবো। সো সাদা কালো মানে সব পুরো অ্যাডমিট কার্ডের লেখাগুলো সাদা আর কালো থাকবে, আর রঙিন মানে আপনার ছবির একটা কালার থাকে, নার্সিং কাউন্সিলের একটা লগো থাকে এবং ওখানে সবুজ কালারের কিছু, অর্থাৎ কালারফুল মানে হচ্ছে রঙিন, ঠিক আছে? অর্থাৎ যেই কালারটা যেখানে দরকার সেই কালারটা যদি সেখানে থাকে সেটাই হচ্ছে রঙিন অ্যাডমিট কার্ড। ওকে, রঙিন প্রবেশপত্র। আর যদি সাদা কালো প্রবেশপত্র প্রিন্ট করেন কম্পিউটার দোকান থেকে, তাহলে দেখবেন শুধু সাদা আর কালো, সেখানে অন্য কোনো কালার নাই, ঠিক আছে? সো এটা একটা বেসিক জিনিস, এটা অনেকে জিজ্ঞেস করে। আরেকটা হচ্ছে এখন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের থেকে উত্তর দেওয়ার জন্য। পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্যই রঙিন প্রিন্ট করবেন, রঙিন। কম্পিউটার দোকানদারকে বলবেন যে রঙিন প্রিন্ট, তাহলেই হবে, আপনাকে কিছু করতে হবে না। একজন লিখছে সাদা কালো মানে ফটোকপি। নো, সাদা কালো মানে সাদা কালো প্রিন্ট, রঙিন মানে রঙিন প্রিন্ট, কালারফুল প্রিন্ট, অর্থাৎ যেই কালারটা যেখানে থাকা দরকার। ওকে, এই প্রশ্নটা আমি খুব কমনলি পেয়েছি। প্রশ্নটা করেছেন নীলপরি নীলিমা, তিনি লিখেছেন ভাইয়া আমি 2বার অ্যাপ্লাই করেছি, তারপর 2টারই SMS পাইছি, এখন আমি কি কোনটার অ্যাডমিট কার্ড তুলবো?
ওয়েল এটার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই দ্বিতীয়বার যে অ্যাপ্লাই করে যে মেসেজটা পেয়েছেন সেটা দিয়ে অ্যাডমিট কার্ড তুলবেন, সেটাই আপনার ফাইনাল। প্রথমটা বাদ দেওয়া উচিত আমি মনে করি। আর বাদ দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনি যদি দুইবার অ্যাপ্লাই করে থাকেন, এমন কে আছেন যে দুইবার অ্যাপ্লাই করেছেন, তাহলে আমি আপনাদেরকে পরামর্শটা দিচ্ছি। আফরিন লিখেছেন, ভাই আমার কাছে একজন 30,000 টাকা চেয়েছে, আমি নার্সিং এর কোশ্চেন দিবি। জি, তার আইডি লিংক সহ আমাকে ইনবক্স করতে পারেন, আমি প্রয়োজনীয় স্টেপ নিতে আপনাকে হেল্প করব। ওকে, যারা দুইবার অ্যাপ্লাই করেছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে, ওকে ইকবাল লিখেছেন, ভাইয়া কয়টি প্রশ্ন থাকতে পারে সাম্প্রতিক থেকে 3-4টা প্রশ্ন থাকতে পারে, সাধারণ জ্ঞান। ওয়েল সো যেটা বলছিলাম যে প্রশ্ন আউট হওয়ার কোনো সিস্টেম নাই। স্যাট কোড কি? জি, স্যাট কোড তো আপনারা জানেন, এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসছেন, অবশ্যই জানেন স্যাট কোড কি। অর্থাৎ পরীক্ষার 3-4টা সর্বোচ্চ সেট থাকতে পারে। ধরেন সেটের একটা গোপন নাম্বার দেওয়া থাকবে, সেটার সাথে আপনার প্রশ্নপত্রের নাম্বার মিল আছে কিনা সেটা চেক করে নেবেন পরীক্ষার হলে। ওয়েল সো যারা দুইবার অ্যাপ্লাই করেছেন, আপনারা যেটা করবেন, আপনারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পর যে মেসেজটা পেয়েছেন সেই মেসেজে তো নিশ্চয়ই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেটা ব্যবহার করেই অ্যাডমিট কার্ড তুলবেন। প্রথম অ্যাপ্লাইয়ের অ্যাডমিট কার্ড তোলার দরকার নাই, যেহেতু আপনি দ্বিতীয়বার করেছেন ভালোর জন্য, তাই না? সো আপনি যদি ভালোর জন্য করেন আবার প্রথমটাতেই ফিরে যান, তাহলে তো এটার কোনো মানে হলো না। সো আপনারা যারা দুইবার অ্যাপ্লাই করেছেন, আপনারা কি করবেন, আপনারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পর যে মেসেজটা পেয়েছেন সেটা ব্যবহার করেই অ্যাডমিট কার্ড তুলবেন। I think it is clear to all of you. পলাশ চন্দ্র লিখেছেন, প্রশ্ন কি একদম ইজি আসবে? জি, প্রশ্ন ইজি আসবে নাকি হার্ড আসবে সেটা বলা মুশকিল, তবে বিগত বছরের কোশ্চেন পর্যালোচনা করলে দেখা যায় নার্সিং এ আহামরি কঠিন প্রশ্ন আসে না, একদম বেসিক প্রশ্ন আসে। সো বেসিকের উপর ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়েন, আর যেহেতু আর কয়েকদিন আছে, এতদিন যা যা পড়েছেন সেগুলো ভালোভাবে রিভিশন দিন। আর সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য গতকাল আমি একটা পোস্ট করেছি সাধারণ জ্ঞানের, সেখান থেকে বেছে বেছে কিছু ইনফরমেশন পড়তে পারেন যেগুলো আপনার জানা নাই। সব পড়ার দরকার নাই, বাট বেছে বেছে পড়বেন, যেই জিনিসগুলো আপনার জানা নাই বা যে জিনিসগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো পড়বেন। আমি মনে হয় 53 অথবা 63 পেজের একটা পোস্ট করেছি সাধারণ জ্ঞানের একদম সর্বশেষ আপডেটগুলো, সেগুলো পড়বেন, বাট একদম A to Z পড়ার দরকার নাই, ওভারভিউ দিবেন। জাস্ট এগুলো অনেকের কাছে নাই বিধায় আমি শেয়ার করেছি, এগুলো অনেকের কাছে নাই এই জন্য আমি শেয়ার করছি। অনেকে বলতে পাই এত কিছু কখন পড়বো। আমার কথা হচ্ছে যে সব পড়ার দরকার নাই, জাস্ট একটু ওভারভিউ দাও যে কোন জিনিসগুলো তুমি পারো, একদম আহামরি কঠিন যেগুলো সেগুলো স্কিপ করে যেতে পারো। ওয়েল এটা নিয়ে তো আমি অলরেডি কথা বলেছি, আবারও বলছি, পরীক্ষায় আপনারা শুধু কলম 2-3-4-5টা কলম নিয়ে যাবেন, একটা পেন্সিল নিয়ে যাবেন আর একটা রাবার মানে ইরেজার নিয়ে যাবেন। আর অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র নিয়ে যাবেন। আর আপনাদের কাছে যদি ইন্টারমিডিয়েটের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড থাকে পারলে সেগুলো নিয়ে যাবেন, আর যদি না থাকে ফটোকপি নিয়ে যেতে পারেন। ওকে, এটা অলরেডি কথা বলা হয়েছে। মোট কথা কয়টা ইজি কোশ্চেন আসবে? আচ্ছা, কমপক্ষে 40টা ইজি প্রশ্ন পাবেন, যেগুলো আপনি যারা পড়াশোনা একদমই অল্প করেছেন তারাও ওই 40টা অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ পাস মার্কস পেতে সবাইকে হেল্প করা হবে, অর্থাৎ 40টা প্রশ্ন আপনি এমনিতেই পারবেন। যারা একদমই পড়াশোনা করে নাই তাদেরও পারার কথা 40টা প্রশ্ন। বাকি প্রশ্নগুলো দিয়ে হচ্ছে যাচাই বাছাই হবে যে আপনি সরকারিতে চান্স পাওয়ার যোগ্য নাকি যোগ্য না। ওকে, সো আশা করছি আপনারা কিছু ইনফরমেশন পেয়েছেন। আর পরীক্ষায় হচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনারা 2টা বাজেই পরীক্ষার হলের সেন্টার সেখানে চলে যাবেন। 2টা বাজে, 2:30-এর মধ্যে আপনাদেরকে হলে ঢুকানো হবে। সো 2:30-এর মধ্যে আপনাদেরকে হলে ঢুকানো হবে আর 3টা বাজে পরীক্ষা শুরু হবে। ওকে, যে প্রশ্ন করেন, আমি আসলে আমার কাছে যে কমন প্রশ্নগুলো আসে আমি সেগুলো থেকেই হচ্ছে উত্তর দেওয়ার ট্রাই করেছি, এমন না যে আমি কারো প্রশ্নের স্পেসিফিক অ্যান্সার দিচ্ছি। আর যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি সেগুলোতে ফোকাস করার ট্রাই করব। ওকে, কি নিয়ে যেতে হবে সেটা নিয়ে অলরেডি তো কথা বললাম। কি নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনি নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড, 3-4টা কলম, একটা পেন্সিল, একটা রাবার। আর আপনার যদি ইন্টারমিডিয়েটের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড থাকে সেগুলো নিয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে
ওগুলোর ফটোকপি করে নিয়ে যেতে পারেন, নো প্রবলেম। একজন লিখেছেন ইসলামিক অন্ডারস্ট্যান্ড, তিনি লিখেছেন নিউরন পড়ি তিনি চান্স পাবেন কিনা। প্রথমে বলবো যে আপনি যদি বেসরকারিতে পড়ার ইচ্ছা থাকে, আপনার যদি ফ্যামিলিগত সাপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই পরীক্ষায় 40-এর বেশি পেতে হবে। 40-এর বেশি পেলে আপনি যে কোনো প্রাইভেটেই ভর্তি হতে পারবেন। আর যদি আপনি সরকারিতে পড়তে চান, বিএসসিতে অবশ্যই 75-এর উপরে থাকতে হবে এবং ডিপ্লোমাতে 70-এর উপরে থাকতে হবে এবং মিডওয়েফারিতে 65-এর উপরে থাকতে হবে। এর থেকে বেশি থাকলে তো আরও ভালো। বিএসএমএমইউ নিয়ে কিছু বলেন। যে বিএসএমএমইউ নিয়ে নতুন করে কিছু বলার নাই। বিএসএমএমইউ নিয়ে যেটা হচ্ছে 26 তারিখ আপনাদের পরীক্ষা, সেম অ্যাজ বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা। সো প্রিপারেশন নিতে থাকেন, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিবেন। আর অ্যাডমিট কার্ড তো নিশ্চয়ই সবাই তুলে ফেলছেন হয়তোবা। এইচএসসি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারেন, না নিলেও কোনো সমস্যা নাই, বাট নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক। মুক্তিযোদ্ধারা কত মার্ক পেলে চান্স? মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আসলে ডিপেন্ড করে, তবে অবশ্যই পাস করতে হবে, অর্থাৎ মাস্ট 40-এর বেশি থাকতে হবে। এর বেশি যত পান ততই চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। জি থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন করেন। পরীক্ষা দেওয়ার 3 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হয়, 3 দিনের অর্থাৎ 72 ঘন্টার মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। রেজাল্ট এসএসসি ইন্টারে যাই থাকুক না কেন, আপনাকে অবশ্যই বিএসসি হলে 75-এর উপরে থাকতে হবে, ডিপ্লোমা হলে 70-এর উপরে থাকতে হবে, আর মিডওয়েফারি হলে 65-এর উপরে থাকতে হবে। পরীক্ষা সেন্টারে 2টার মধ্যে উপস্থিত থাকতে হবে, আর হলে আপনাদেরকে 2:30-এর মধ্যে ঢুকানো হবে। ওকে, সো আপনারা পড়াশোনা আসলে ভালো করে করেন। এখন সর্বশেষ টাইমে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি যেই জিনিসগুলো ভুলে যান বা যে জিনিসগুলোতে আপনাদের সমস্যা, সেই জিনিসগুলো রিভিশন দিতে থাকেন। ডিপ্লোমাতে ছেলেদের সিট হচ্ছে 10%, টোটাল সিট হচ্ছে 2730। 2730-এর 10% করেন, তাহলে পেয়ে যাবেন। যে কি নিতে হবে সেগুলো তো বললাম। আপনার এসএসসি এইচএসসি প্রথমে হচ্ছে কলম নিয়ে যাবেন, তারপর পেন্সিল নিতে পারেন এবং রাবার বা ইরেজার নিতে পারেন। এরপর হচ্ছে আপনার নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, আপনার ইন্টারের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি বা মেন কপি নিয়ে যেতে পারেন, না নিলেও কোনো সমস্যা হবে না আশা করছি। ওকে, না থাকলে না নিলেও কোনো সমস্যা নাই, নিলে ভালো আর কি, না নিলেও সমস্যা নাই, এটা কোনো ম্যাটার না। এসএসসি ইন্টারের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নেওয়াটা বাধ্যতামূলক না, যদি নেন সমস্যা নাই, না নিলেও কোনো সমস্যা নেই, বাট নেওয়াটা বেটার। বিএসএমএমইউতে জিপি এর উপর মার্ক কাউন্ট করা হয় না সম্ভবত, অ্যাজ পার আই নো। মোবাইল ফোন নিতে পারবেন না, কোনো মোবাইল ইলেকট্রনিক ডিভাইস এগুলো নেওয়া সম্ভব না, এগুলো নেওয়া যাবে না, ঠিক আছে। আর যারা ইতিমধ্যে জয়েন করেছেন আপনারা প্লিজ ভিডিওটা একদম শুরু থেকে দেখে নেবেন, এখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে। একজন লিখেছেন ভাইয়া গতবার 62 পেয়েও বেসরকারিতে ভর্তি হতে পারে নাই, তাহলে আগে থেকে ছেলেদের ক্ষেত্রে আগে থেকে ভর্তি হয়ে থাকাটাই বেটার, যেহেতু ছেলেদের আসলে সিট পাওয়াটা প্রাইভেটে 20% সিট, 20% সিট পাওয়াটা একটু ঝামেলা। অনেক 20% সিট থাকলেও ছেলেদের ক্ষেত্রে অনেক সময় ভর্তি হতে অনেক ঝামেলা হয়, কারণ ছেলেরা হচ্ছে এক্সট্রা টাকা দিয়ে ভর্তি হতেও অনেকে পারে না। সো আগে থেকে কলেজে যোগাযোগ করে রাখবেন, সেটাই অনেক বেটার হবে। অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট না হলে কি? কালার প্রিন্ট করতে 10 টাকা বা সর্বোচ্চ 20 টাকা লাগবে। কম্পিউটার দোকান থেকে অবশ্যই কালার প্রিন্ট করবেন, সাদা কালো প্রিন্ট অ্যালাউড না। সাদা কালো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন না, অবশ্যই সেটা কালার প্রিন্ট হতে হবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কম্পিউটার দোকান থেকে সর্বোচ্চ 20 টাকা লাগতে পারে, সো প্লিজ এটা ম্যানেজ করে নেন যে কোনোভাবে। পরীক্ষায় কোনো মোবাইল ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, ঘড়ি, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস এগুলো নেওয়া যাবে না। হ্যাঁ, পরীক্ষায় এগুলো নেওয়া সম্ভব নয়, এগুলো নিয়ে গেলে পরীক্ষা থেকে আপনাকে বের করে দিবে। আর যাদের মোবাইল, আপনারা মোবাইল আপনাদের সাথে একজন গার্ডিয়ান নিয়ে যাবেন, চেষ্টা করবেন গার্ডিয়ান বা ফ্যামিলি কোনো মেম্বার বা কোনো ফ্রেন্ডকে নিয়ে যাবেন, তাকে পরীক্ষার সেন্টারের ওখানে কোথাও বসায় রাখবেন, ফোনটা তার কাছে রাখবেন, বলবেন যে পরীক্ষার পরে যেন সে এখানে চলে আসে বা আপনি ওখানে থাকবেন, তো এটা বলে দিবেন আপনার সাথে নেগোসিয়েশন করে। সাদা কালো উঠাইছেন কেন, পাগল নাকি?
সো সরি, সাদা কালো অ্যাডমিট কার্ড হবে না, অবশ্যই 20 টাকা খরচ করে রঙিন অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন। ওকে, কোনো অ্যানালগ, ক্যাটালগ, কোনো ম্যানুয়াল, কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না, কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। পরীক্ষায় কি কি নিয়ে যাবেন? আপনার নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, 2-3টা কলম, অথবা আরও বেশি কলম নিতে পারেন, এবং পেন্সিল এবং রাবার নেবেন। আর যদি আপনার ইন্টারমিডিয়েটের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন দুইটাই নিতে হবে না, অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন যে কোনো একটা নিয়ে যাবেন। আর যদি ওইগুলোও না থাকে তাহলে ওইগুলোর ফটোকপি নিয়ে যাবেন। আর ওইগুলো না থাকলেও না নিতেই হবে এরকম কিছু না, নিলে ভালো, না নিলে কোনো সমস্যা নাই। বাট অবশ্যই আপনার নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। এক্সামের আগে মডেল টেস্ট নিব কিনা? জি, আপনাদের এক্সামের আগে মডেল টেস্ট নেওয়া হবে পরীক্ষার রাতে, ঠিক আছে? পরীক্ষার রাতে আপনাদেরকে মডেল টেস্ট দেওয়া হবে, সেটাতে আপনারা চেষ্টা করবেন এক্সাম দেওয়ার জন্য। জি, 100 মার্কের এক্সাম নিলে ভালো হয়। জি, চেষ্টা করা হবে আপনাদের জন্য। পরীক্ষায় প্রশ্ন রিপিট হয় কিনা? অনেক সময় 2-1টা কোয়েশ্চেন বা 2-3টা প্রশ্ন রিপিট হতে পারে। সো নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো দেখলে একসাথে আপনার আইডিয়া হবে, পাশাপাশি হচ্ছে প্রশ্ন সম্পর্কে আপনি ধারণা পাবেন যে কি ধরনের প্রশ্ন হতে পারে। সো প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন। বিএসসিতে টোটাল 1200 সিট আছে, এর মধ্যে 10% ছেলে, 90% মেয়ে থাকে। আর ডিপ্লোমা ইন নার্সিং এ 2730টা সিট আছে, 10% ছেলে, 90% মেয়ে। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধুমাত্র 1050টা সিট আছে এবং সবগুলো মেয়েদের জন্য। ওকে, সো বগুড়া কেন্দ্রে কে কে থাকছেন বিএসসি ইন নার্সিং সেন্টারে? বিএসসি ইন নার্সিং সেন্টারের এখানে আমি থাকবো, কিন্তু হলে থাকবো না, পরীক্ষার সেন্টারের আশেপাশেই দেখতে পাবেন হয়তো বা আমাকে। ঘড়ি নেওয়া যাবে না, কোনো ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস এগুলো নেওয়া যাবে না, সো একটু কেয়ারফুল থাকবেন। পেন্সিল কি কাজে লাগবে? জি, ওই যে রাফ করার জন্য লাগতে পারে, যদি রাফ করতে চান পেন্সিল দিয়ে যেন রাফ করেন, কলম দিয়ে কোনো রাফ করা যাবে না, একটু কেয়ারফুলি থাকবেন। আর পরীক্ষায় হার্ডবোর্ড নেওয়া দরকার নাই, না না হার্ডবোর্ড নেওয়া যাবে না, পরীক্ষায় কোনো হার্ডবোর্ড নেওয়ার দরকার নাই। আমরা যেমন স্কুল কলেজে, আমার ছোটবেলায় মনে আছে আমি যখন একদম কিন্ডারগার্টেনে পড়ি, খুব সম্ভবত তখনই শুধু হার্ডবোর্ড ইউজ করতাম। আর মনে হয় ক্লাস 6-7 পর্যন্ত মনে হয় আমাদেরকে অ্যালাউ করছে হার্ডবোর্ড ইউজ করার জন্য, কিন্তু 8 বা এর পরবর্তী ক্লাসগুলোতে আর হার্ডবোর্ড বন্ধ করে দিয়েছে, তখন আর এগুলো নিয়ে হলে যাওয়া যায় না, বিকজ সমস্যা। সো আমি যেই কলেজে পড়াশোনা করেছিলাম সেই কলেজ থেকে আমাকে বগুড়া সেন্টারে পাঠানো হচ্ছে স্টুডেন্ট প্রমোশন প্রোগ্রামে। সো সেন্টারের আশেপাশেই হয়তো দেখবেন আমাদের কলেজ থেকে স্টুডেন্টরা থাকবে, 17টা কেন্দ্রে থাকবে, শুধুমাত্র রাঙামাটি আর পটুয়াখালী ছাড়া সব সেন্টারে আমাদের আইওবিইটি বিএসসি ইন নার্সিং ডিপার্টমেন্ট থেকে আপনারা আমাদের কলেজের স্টুডেন্টদেরকে দেখতে পাবেন, যারা আপনাদের সাথে কথা বলবে হয়তো অনেকের সাথে। আর আমাকে দেখতে পাবেন যদি কেউ বরিশালে বিএসসি ইন নার্সিং কেন্দ্রে থাকেন, সেক্ষেত্রে আমার সাথে দেখা হয়ে যেতে পারে। কোনো ফাইল নেওয়া যাবে না, পরীক্ষার হলে ঢোকার সময় ফাইলটা আপনার বন্ধু বান্ধব বা আপনার প্যারেন্টস, বাবা মার কাছে দিয়ে যেতে পারেন বা বড় ভাই বোনের কাছে দিয়ে যেতে পারেন। পরীক্ষার হলে শুধুমাত্র আপনি অ্যাডমিট কার্ড, কলম, রাবার, পেন্সিল এগুলো নিয়ে ঢুকবেন। আর যদি পারেন ইন্টারমিডিয়েটের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন যে কোনো একটা নিয়ে যাবেন, আর যদি ওগুলো না থাকে সমস্যা নেই। আর এটা নিয়ে আমি একটা পোস্টও করে দিব যে কি কি করতে হবে, এটা অবশ্য দেওয়া আছে, এটা অনেকেই বুঝে না, সেজন্য আমি আলাদা একটা পোস্ট করে দিব। আর অনেকেই আছেন ভাই আমার মেসেজ ডিলিট হয়ে গেছে, নতুন করে মেসেজ পাচ্ছি না, কি করব? কোনো সমস্যা নাই, আপনি কম্পিউটার দোকানে যেয়ে bnmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি দুইটাই রিকভার করা যায়। সো জাস্ট কম্পিউটার দোকানদারকে 30 বা 50 টাকা দিলে হবে, সে আপনার মেসেজ লাগবে না। যাদের মেসেজ ডিলিট হয়ে গেছে কোনো সমস্যা নাই, ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করা যায়। আর এটা নিয়ে আমার একটা ভিডিওই আছে, এই আমার পেজে আপলোড করা হয়েছে, আর আমার ইউটিউব চ্যানেল নার্স রুবেল ইউটিউব চ্যানেলও আপলোড করা হয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন।
পরীক্ষা 1 নাম্বার রুলসটা বোঝাই দেন। 7 ডিজিটের রিসেট কোড মানে কি? ওকে, পরীক্ষায় আপনাদের তো অবশ্যই একটা ওএমআর দেয়া হবে এবং একটা প্রশ্নপত্র দেয়া হবে, যেটাতে প্রশ্ন থাকবে এবং ওএমআর দেয়া হবে। সো ওএমআর এর সাথে দেখে নেবেন যে আপনার সেট কোডটা মিল আছে কিনা। 7 সংখ্যার একটা সেট কোড দেওয়া থাকবে প্রশ্নপত্রে, সেটার সাথে ওএমআর এর মিল আছে কিনা। সো সেটা আপনাকে দেখতে হবে। যদি মিল না থাকে তাহলে আপনি পরীক্ষার যে ইনভিজিলেটর বা হল পরিদর্শক থাকবে তার কাছ থেকে ইনস্ট্যান্টলি বলে নেবেন যে স্যার আমার প্রশ্নপত্রের সাথে ওএমআর এর সেট কোডটা মিলছে না, আমাকে এটা ঠিক করে দেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। তাহলে তারা এক করে দিবে, মানে ঠিক করে দিবে। সো ডোন্ট প্যানিক। ওএমআর এ কেমন হবে একটা পিক দেওয়া হবে। ওএমআর এর পিক দেওয়ার দরকার নেই, পারলে দিয়ে দিব। আর আপনারা তো নিশ্চয়ই এসএসসি এবং ইন্টার পরীক্ষা দিয়ে আসছেন, সো আপনারা তো ওএমআর এর সাথে পরিচিত। আপনারা এই ধরনের কথা কেন বলেন? ওএমআর এর সাথে আপনারা পরিচিত, এমন না যে আপনারা জীবনেও ওএমআর পেপার দেখেন নাই। সো একই ওএমআর, জাস্ট হচ্ছে ফরম্যাটটা একটু ভিন্ন হতে পারে। যেখানে আপনার রোল নাম্বার লিখতে বলা হবে সেখানে রোল নাম্বার লিখবেন, যেখানে আপনার নাম লিখতে বলা হলে আপনার নাম লিখবেন, যেখানে সিরিয়াল নাম্বার লিখতে বলবে আপনি সেখানে সিরিয়াল নাম্বার লিখবেন। আর 100টা প্রশ্নের অবশ্যই ফুল বৃত্তগুলো ভরাট করবেন, অর্থাৎ প্রতিটা প্রশ্নের 4টা অপশন থাকবে। প্রতিটা প্রশ্নে 4টা অপশন থাকবে, যেটাতে আপনার ধরেন প্রথম 1 নাম্বার প্রশ্নের মনে করেন উত্তর হচ্ছে খ। সো আপনি খ এর যে বৃত্তটা আছে সেটা একদম ভালোভাবে ভরাট করবেন, ঠিক আছে? পরীক্ষার জন্য হয়তো আপনারা 36 সেকেন্ড, সম্ভবত প্রতিটা প্রশ্নের জন্য 36 সেকেন্ড সময় থাকবে। 6 সেকেন্ড খরচ করবেন বৃত্তটা ভরাট করার জন্য, আর 30 সেকেন্ডে প্রশ্নের উত্তরটা আপনি নির্ধারণ করে 6 সেকেন্ডে ভরাট করবেন। কোনো ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, টেলিফোন, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস, এগুলো নিয়ে হলে যাওয়া যাবে না, টোটালি যাওয়া যাবে না। একই কথা আমি বারবার বলছি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে যাওয়া যাবে না। আর ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল উত্তর দাগালে সেটার জন্য আলাদা করে মার্ক কাটা যাবে না। নর্মালি 1 নাম্বার, একটা ভুল হলে তো 1 নাম্বার কাটা। ধরেন আপনি 100তে 50টা আপনার সঠিক হয়েছে, সো 50টা আপনার ভুল, তো 50টা ভুলের জন্য আপনার 50 মার্ক তো অটোমেটিকই কাটা যাচ্ছে। এছাড়া আবার 4টা ভুল হলে 1 নাম্বার কাটা, এই ধরনের কোনো ইতিহাস নাই নার্সিং এ, এবং এই ধরনের কথা বলাও নাই। অর্থাৎ পরীক্ষা আপনি যতটা সঠিক উত্তর দাগাবেন তত মার্ক পাবেন, যতটা ভুল উত্তর দাগাবেন ততটা মার্ক কম পাবেন। অর্থাৎ 100তে যদি আপনি 70টা কারেক্ট হয় 70 মার্ক পাবেন, 100তে যদি আপনার 50টা কারেক্ট হয় 50 মার্ক পাবেন, 100তে যদি আপনার 90টা কারেক্ট হয় 90 মার্ক পাবেন। ওকে, কোড ফাইল নিলে সমস্যা কি? কোনো ফাইল নেওয়া যাবে না, জাস্ট আপনার এডমিট কার্ড, কলম, পেন্সিল, রাবার, এগুলো নিয়ে যাবেন, আর কিছু নিতে হবে না। ফারিহা লিখেছেন, ভাইয়া নার্সিং এ নোটিশ দিচ্ছে যে 22 বছর হলে এক্সাম দিতে পারবে না, কি চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে? এটা আমি ঠিক বলতে পারছি না। অবশ্যই আপনারা যাদের এই সমস্যা, যাদের বয়স 22 বছরের বেশি, 22+ যাদের বয়স, আপনারা নার্সিং কাউন্সিলে যান অথবা তাদের হেল্পলাইনে কথা বলেন। দেখেন তারা কি বলে। পরীক্ষার সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে 22 বছরের বেশি হলে নার্সিং ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করা যাবে না। মানে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। সো আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবেন কিনা সেটা আমরা তখনও বলেছি, এটা শিওর না। সো এটা আসলে আমার কিছু ব্যক্তিগতভাবে আমি এটাতে কিছু করতে পারছি না, বাট আপনারা নার্সিং কাউন্সিলে যেতে পারেন অথবা তাদের হেল্পলাইনে কথা বলতে পারেন, যাদের বয়স 22 বছরের বেশি তাদের ক্ষেত্রে বলছি। ওএমআর ভুল হলে কি করণীয়? ওএমআর এ ভুল হলে ইনস্ট্যান্টলি হচ্ছে হল পরিদর্শককে জানাবেন। চেষ্টা করবেন যে মনোযোগ দিয়ে বৃত্তটা ভরাট করার জন্য আপনার রুল নাম্বার, বিশেষ করে আপনার রুল নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এগুলো অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে, একদম কেয়ারফুলি, এগুলো যাতে কোনোভাবেই ভুল না হয়। বি কেয়ারফুল। একজন লিখেছেন, ভাই আপনি গাজীপুরে আসেন, আপনার সাথে সেলফি তুলবো। আমার সাথে সেলফি তোলার মতো কিছু নাই। আমি বগুড়া কেন্দ্রে যাচ্ছি, আমাকে আসলে পাঠানো হচ্ছে, আমি যাচ্ছি ঠিক তা না, বা আমার ইচ্ছা করে যাচ্ছি এরকম না, আমাকে আমাদের কলেজ থেকে ওখানে পাঠানো হচ্ছে। ঠিক একইভাবে গাজীপুর কেন্দ্র আমাদের কলেজ থেকে, আমার মতো আমাদের কলেজ থেকে অন্য কেউ থাকবে, সো তাদের সাথেও সেলফি তুলতে পারেন, পরে আমাকে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? আমাদের 19টা কেন্দ্রে, আমাদের কলেজ অফ নার্সিং আইওবিইটি থেকে স্টুডেন্ট প্রমোশন প্রোগ্রামে 17টা কেন্দ্রে যাওয়া হবে। আমাকে এবছর বগুড়াতে পাঠানো হচ্ছে, এর আগের বছর আমি চট্টগ্রামে ছিলাম, এর আগের বছর আমি বরিশালে ছিলাম, এর আগের বছর ঢাকা, এর আগের বছর ঢাকাতে ছিলাম। সো আই হ্যাভ 4-5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স পরীক্ষা কেন্দ্রে।
পরীক্ষা কেন্দ্র না, ঠিক পরীক্ষার সেন্টারে। আমরা পরীক্ষার সেন্টারের আশেপাশে থাকি, গার্ডিয়ানদের সাথে কথা বলি, স্টুডেন্টদের সাথে কথা বলি এবং তাদেরকে নার্সিং সম্পর্কে মোটিভেট করি বা আলাদাভাবে ইনফরমেশন দেই। সো এবছর আমি বগুড়াতে যাচ্ছি। অবশ্যই যারা বগুড়াতে বিএসসি ইন নার্সিং কেন্দ্রের আশেপাশে থাকবেন তাদের সাথে হয়তো দেখা হতে পারে। আর যাদের এবছর বরিশাল বা চট্টগ্রামে যাচ্ছি না, এটা আমার কাছেও খারাপ লাগছে। আমার ইচ্ছা ছিল চট্টগ্রামে আবারও যাওয়া, ওখানে আমার রিলেটিভ আছে এবং আর এখন আমি জবও করি, চাইলেও বেশি দিন থাকতে পারবো না। সো এটা একটা বড় প্রবলেম। আর বিএসসি তে অবশ্যই ওকে। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে আমি কিছুক্ষণের মধ্যেই লাইভ সমাপ্ত করব। আর আরেকটা লাইভ করার চেষ্টা করব শুক্রবারে, ঠিক আছে? আজকে হচ্ছে ফ্রাইডে। ওকে, সো আমি আরেকটা লাইভ হয়তো আজকেও করতে পারি ফ্রাইডে সন্ধ্যায়। আপনারা সেটাতেও প্রেজেন্ট থাকতে পারেন। আর এতক্ষণ ধরে যারা ছিলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনারা ভালো করে পড়াশোনা করেন, বিশেষ করে এতদিন আপনারা যেগুলো পড়েছেন সেগুলো পড়বেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাধারণ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়া আছে, সেগুলো ফলো করবেন। পিডিএফ দেওয়া হয়েছে সাধারণ বিজ্ঞানের জন্য, সাধারণ জ্ঞানের জন্য কিছু পোস্ট করা হয়েছে, সেগুলো একটু রিভিশন দিয়ে নেবেন। এমন না যখন মুখস্থ করবেন বসে বসে, অত সময় হয়তো নেই, জাস্ট একটু রিভিউ করবেন, চোখ বোলাবেন, পড়ার জন্য চেষ্টা করবেন। সো পরীক্ষায় কী কী নিয়ে যাবেন আবার বলছি, পরীক্ষায় আপনার নার্সিং ভর্তির অ্যাডমিট কার্ড, 3-4টা কলম এবং হচ্ছে পেন্সিল, রাবার নিয়ে যেতে পারেন। আর যদি আপনার ইন্টারের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড যে কোনো একটা সাথে করে নিয়ে যেতে পারেন, অথবা না থাকলে যে কোনো একটা ফটোকপি করে নিয়ে যেতে পারেন ইন্টারের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড। আর পরীক্ষা কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল এগুলো নিয়ে হলে যাওয়া যাবে না। যদি এগুলো নিয়ে যান, আপনার যে পাশে যে থাকবে, মানে আপনার সাথে যে যাবে, মানে আপনার বাবা মা, ভাই বোন বা ফ্রেন্ডস, তাদের কাছে দিয়ে তারপর আপনি হলে ঢুকবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর লাস্ট মুহূর্তে আমি বলবো, আপনারা এতদিন যা যা পড়েছেন সেগুলোই ভালোভাবে রিভিশন দেন। নতুন কিছু পড়লে পড়তে পারেন, জাস্ট রিভিউ। মিনিমাম বিএসসিতে 75-এর উপরে থাকতে হবে, ডিপ্লোমাতে 70-এর উপরে থাকতে হবে এবং মিডওয়াইফারিতে 65-এর উপরে থাকতে হবে। ওয়েল, আজকের লাইভে পর্যন্তই। আবার শুক্রবার রাতে আবারও লাইভে হয়তো আসতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করেন। আরেকটা উত্তর দিচ্ছি, একজন লিখেছে ভাইয়া ওএমআর পেপার ছিঁড়ে গেলে কি এক্সাম দিতে পারবে? ওএমআর কেন ছিঁড়বেন? আপনি অবশ্যই একটু কেয়ারফুলি সব কিছু করবেন। আপনার ওএমআরে যা যা লিখতে বলা হবে সেগুলো একটু কেয়ারফুলি লিখবেন। আর সেটা নিয়ে পারলে আমি একটা ভিডিও দিয়ে দিব, সেটা দেখে নিতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।